কনফিডেন্ট মোদি। কৃষ্ণনগরে মুখে আনলেন না মমতা অভিষেকের নাম। বড় ব্যবধানে, অনেকটাই বড় ব্যবধানে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। নরেন্দ্র মোদি বলছেন এবার এনডিএ সরকার 400 পার। মোদির গলায় নতুন স্লোগান। কি নতুন স্লোগান, কি বললেন শুনুন। समय पश्चिम बंगाल के लिए भी अभूतपूर्व बदलाव का है, लेकिन इसके लिए आपको शुरुआत इसी लोकसभा चुनाव से करनी होगी। करेंगे करेंगे करेंगे। बांग्लार विकास होवे तबे देशार विकास होवे। इसलिए इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए और देश में अब की बार जरूर होगा। एक बार एनडीए सरकार 400 पार। आपका यहां इतनी बड़ी संख्या में आना ये साफ साफ संदेश दे रहा है एक बार एनडीए सरकार 400 पार। না, একবারের জন্যেও না। নাম নিলেন না, না মমতা না অভিষেকের। যাদের বিরুদ্ধে লড়াই তাদের নাম না নিয়ে আত্মবিশ্বাসী মোদি বললেন 42 কনফিডেন্ট। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, কাদের সঙ্গে লড়াই, তাহলে কি সেটা ফ্যাক্টরি করে না? বিজেপি ইটসেলফ, বিজেপি এটাই প্রমাণ করে যে তারাই জিতবে, দলটাই মানে একদম শেষ কথা। একেবারেই সে কথা বলা যায়। অন্তত মোদির কৃষ্ণনগরের জনসভা সে কথা বলছে, তার কারণ তিনি 42-এর টার্গেটের কথা বলছেন। কিছুদিন আগে আমরা যদি দেখি তাহলে অমিত শাহ তিনি কিন্তু 35-এর টার্গেটের কথা বলছিলেন এই রাজ্য থেকে। কিন্তু গতকাল এবং আজ পরপর দুদিন এই রাজ্যে দুটো কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু নরেন্দ্র মোদি এটা স্পষ্ট করে দিলেন যে তাদের এখানে টার্গেট শুধু 42 নয়। তিনি বারবার বলছেন যে এ রাজ্যের বিকাশের জন্যে, এ রাজ্যের উন্নয়নের জন্য তিনি 42টি আসন চান। গতকালও আমরা দেখেছিলাম তিনি দু একবার মুখ্যমন্ত্রীর কথা বলেছিলেন, গতকাল বলেছিলেন, কিন্তু আজকে একবারও বলতে শোনা গেল না। তুমি প্লিজ একটু সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি। সুজন দা, স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারের জন্য না মমতা না অভিষেক নিলেন এবং তিনি টার্গেটও বলে নিলেন 42। কিভাবে দেখছেন? দেখুন, প্রধানমন্ত্রী ভয়ে ভয়ে আছেন। কালকে উনি তবু যাও বা মুখ্যমন্ত্রীর নাম করেছেন, ভাইপোর নাম কালকে করেননি। ভাইপো যদি বাই চান্স চটে যায়, আজকে মুখ্যমন্ত্রীর নামও করলেন না, ভাইপোর নামও করলেন না। মহারাষ্ট্রের শিন্ডে এপিসোড মনে আছে কি? যদি মহারাষ্ট্রের শিন্ডের মতো করে বাংলায় কাউকে শিন্ডে বানাতে হয় তাহলে যত কম নাম নেওয়া যায় তত ভালো। সেই কারণে ভাইপোর নাম উচ্চারণ নেই, পারলে মমতার নাম উচ্চারণ নেই। এবং সাম্প্রতিক সময়তে ইডি সিবিআই এর নজরের বাইরে ভাইপো এত লম্বা চড়া কথা বলছিলেন। তৃণমূলের নেতারা পারলে বুঝুক যে বিজেপির সঙ্গে বন্দোবস্ত কতটা গভীর। সাধারণ মানুষ যারা মনে করছিলেন বিজেপি বুঝি তৃণমূলের এই অপদার্থতাকে ঠেকাবে, তারা বুঝে নেবেন গতকাল যাও বা মমতার নাম বলেছেন, রাত্রে 1 ঘন্টার খোঁজ গল্পের পর ভাইপোর নামও আউট, পিসির নামও আউট। কারুর নাম আর এখন বলার মতন সাহস মোদিজি দেখাচ্ছেন না। এইবারে সরকারে বিজেপি জিতবে না, হারবে। সেই কারণে এখন পিসিকে খুশি করো, ভাইপোকে খুশি করো, সমস্ত দুর্নীতিকে ধামাচাপা দাও, দিয়ে 35টা আসনেও চলবে না, 42টা আসন
তার রফা কি করে হবে, কটা বিজেপি আর কটা তৃণমূল, সেই কাজেই এখন প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। বেশ, বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। আর সুজন দা যেটা মনে করছেন যে আত্মবিশ্বাস নয়, এটা সম্পূর্ণটাই সেটিং, সেই কারণে মমতা এবং অভিষেকের নাম সামনে আনলেন না। প্রদীপ্ত, দেখো সুজনবাবুরা তাদের জায়গা থেকে তাদের রাজনৈতিক লাইন মেনে তারা ব্যাখ্যা করছেন, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু নরেন্দ্র মোদী এই কথা বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা করছেন যে বিরোধীরা ফ্যাক্টর নয়, বরং বিজেপির লড়াইটা বিজেপির মতো করে, এবং বিজেপির লড়াই বিজেপির ক্ষেত্রে। তার কারণ তারা নিজেরা টার্গেট সেট করছেন এবং সেই টার্গেটে পৌঁছানোর চেষ্টা করছেন। গতবার 18টি আসন এই রাজ্যে 2019-এর লোকসভা নির্বাচনে তারা জিতেছিল, এবার তারা 35-এর টার্গেট করে এগোচ্ছিল। কিন্তু নরেন্দ্র মোদী তিনি সেটাকে আবারও থামাতে বাধ্য হচ্ছে, কারণ এই মুহূর্তে আমরা কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। আজকে নরেন্দ্র মোদী তিনি মঞ্চে একবারের জন্য না মমতা না অভিষেকের নাম নিলেন। গতকাল যদিও মমতা ব্যানার্জির নাম নিয়েছিলেন। প্রদীপ দা, আপনি কিভাবে দেখছেন তার এই যে স্ট্র্যাটেজি, একবারও নাম না নেওয়া? এটা আমাদের দীর্ঘদিন ধরে যে চর্চাটা চলছে আমাদের মধ্যে বলে নয়, বাংলার মানুষের মধ্যেও এবং ভারতবর্ষের কিছু জায়গায় যারা রাজনীতি করেন তাদের মধ্যেও একটা সেটিং এর প্রয়োজনীয়তা যেন দুজনেই মনে করছে, যে আক্রমণও করতে হবে, আবার আক্রমণ থেকে বেরিয়ে এসে একটা সৌহার্দ্যের পরিবেশও তৈরি করতে হবে। এমন পরিবেশটা রাখতে হবে যাতে প্রয়োজনে আক্রমণ হবে, কিন্তু সেই আক্রমণটা ধারালো হবে না, রক্তপাতহীন আক্রমণ হবে এবং দুজন দুজনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। দুজন দুজনের কাছ থেকে স্লোগান কেড়ে নেবেন। আপনারা দেখবেন যে সমস্ত অরবিটের মধ্যে, চিন্তার মধ্যে তরঙ্গায়িত হচ্ছে একটিমাত্র জিনিস, সেটা হচ্ছে কংগ্রেসকে যে কোনো মূল্যে শেষ করা। কংগ্রেসের কাছ থেকে আমরা আর কোন রাজ্য বা দেশকে রাখতে চাই না। কংগ্রেসকে সরিয়ে দিতে হবে, কংগ্রেসকে বাদ দিতে হবে। এই জায়গাটায় যেন দুজনের মধ্যে একটা সখ্যতা তৈরি হয়েছে এবং সেখানে সেটিংটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। অনেকে আমায় জিজ্ঞেস করলেন সেটিং এর মূল কারণটা কি, সেটিং এর মূল লক্ষ্যটা কি। সেটিং এর মূল লক্ষ্য হচ্ছে কংগ্রেসকে যে কোনো ভাবেই হোক সরিয়ে দাও, কংগ্রেস শূন্য করার চেষ্টা করো। বুঝতে পারলাম, অনেক বুঝতে পারলাম, পরিষ্কার হলো আপনার বক্তব্য। প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস সাংসদ ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। লোকসভা ভোটের আগে রাজ্য জুড়ে প্রচারে নামছেন অভিষেক। নন্দীগ্রাম দিবসের দিন থেকে কর্মসূচির সূচনা। 14ই মার্চ জলপাইগুড়িতে প্রথম সভা, 16ই মার্চ নারায়ণগড়, 18ই মার্চ গঙ্গারামপুরে কর্মসূচি, বসিরহাটে সভা, 20শে মার্চ, 22শে মার্চ পূর্ব বর্ধমানে অভিষেক। আর চুল এলোমেলো তাতে কার কি এসে গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন, উনি ওনার দলের মালিক, তার দলের সাকসেসর তিনি সরকারের বাইরে থেকে একটা সরকার চালাচ্ছেন, তিনি প্রচারে নামবেন তো ভালো কথা, ঘুরবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন, গরমে যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমাদের লড়াই রাজনৈতিক লড়াই, আমরা আমাদের নিয়ে ব্যস্ত। এই প্রধানমন্ত্রীর সভা হয়ে গেল, এত মানুষ এখন রেগে গেছেন আমাদের উপরে যে মাঠ ছোট হয়ে গেছে, বাইরে দেখতে পাইনি মোদিজিকে, তাদের এখন আমাদের রাগটা ঠান্ডা করতে হবে, আবার একটা সভার ব্যবস্থা করতে হবে, তারপরে বারাসতের সভা আছে, এইসব নিয়ে আমরা চিন্তা করছি, অন্য কোনো বিষয় আমাদের কাছে নেই।